গল্প উপলনুড়ি, লেখায় সুলতানা পারভীন। মেয়েটার কাঁধে হাত রেখে আলতো করে জড়িয়ে ধরে আছে ছেলেটা। ওরা দুজনে এখন দাঁড়িয়ে আছে দোতলা একটা ডুপ্লেক্স বাড়ির ফিতে বাঁধা গেটের সামনে। ছেলেটা হাত বাড়িয়ে মেয়েটার দিকে কেচি বাড়িয়ে দিয়েছে অনেকক্ষণ হলো। মেয়েটা হাতটা বাড়িয়ে কেচি দিয়ে টুকটুকে লাল ফিতেটা কাটলেই ওরা ওদের নতুন বাড়িটায় প্রথমবারের মতো একসাথে পা ফেলবে। কিন্তু মেয়েটার কোন হেলদুলি নেই। ছেলেটা মুখ ফিরিয়ে মেয়েটার দিকে তাকাতেই দেখলো তার চোখ দিয়ে টক টক করে পানি ঝরছে। ছেলেটা তাড়াতাড়ি কেচিটা পকেটে রেখে দুহাতে মেয়েটার মুখটা তুলে ধরলো। তানু, কাঁদছো কেন এভাবে? সরি জীবন, আজ আমার জন্যই তুমি। শশস, চুপ। অন্তত আজকের দিনটা এভাবে মাটি করো না প্লিজ তানিশা। কিন্তু ম্যাডাম, আর কিছু বলে আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যার কারণে নিজেই লজ্জায় পড়েন। তুমি সবসময় এমন করো কেন? আমি এমনই। তুমি কান্না থামাও এখন, নইলে অসভ্য একটা। জি ম্যাডাম, জানি আমি। এখন ফিতে কেটে বাড়িতে চলুন। অসভ্য নাকি অন্য কিছু সেটা পরে দেখাচ্ছি। হ্যাঁ তো। জীবন আবার কেচি বাড়িয়ে দিলে এবার তানিশাও আলতো করে সেটা ধরলো। তারপর দুজনে মিলে ফিতে কেটে নিজেদের স্বপ্নের জগতে প্রথমবারের মতো পা রাখলো। গেটটা খুলে পা রাখতেই বাগানের অংশটা এলো ওরা। বাগানটা এখনো খালি যদিও ফুলের চারা লাগানো, পরিচর্যা এসব করলে হয়তো কখনো ওদের স্বপ্নে সেই গোছানো বিকেলের আড্ডা দেওয়ার মতো হয়ে উঠবে। বাগানটা পেরিয়েই বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো। তানিশা দরজার তালাটা খুলে হালকা করে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আর দরজা খোলার সাথে সাথেই জীবন তানিশাকে প্যাটাকোলা করে তুলে নিল। তানিশা হেসে জীবনের গলা জড়িয়ে ধরল। জীবন একবার হেসে তানিশার দিকে তাকিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তারপর সিঁড়ি বেয়ে সোজা বেডরুমে নিয়ে তানিশাকে নিয়ে বিছানায় বসে পড়ল। আলতো করে তানিশার গলায় ঠোঁট ছুঁয়ে দুষ্টুমিতে মাতল জীবন। জীবন, তোমার কি দুষ্টুমি করা ছাড়া আর কোন কাজ নেই? আর কি কাজ বলো বউকে আদর করা ছাড়া? কাজ না থাকলে আমাকে হেল্প করো জিনিসপত্র আনপ্যাক করতে। দুষ্টুমি করবা না একদম। হুম, করবো তো। আগে তো মন ভরে আদর করি। ফাজিল ছেলে। এখানে বসে থাকলে আর আজকে আনপ্যাক করা হবে না। সরো। উহু, জীবন। আচ্ছা গো বাবা। সরছি। চলো আনপ্যাক করি আগে। তারপর তোমাকে দেখে নিচ্ছি আমি। কথাটা বোধ হয় তোমাকে আমার বলা উচিত। আরে না, তুমি তো চাইলে আমাকে এখনই দেখে নিতে পারো। আমি কি তোমার মতো রোমান্সের সময় বাগড়া দিই? কি বললা তুমি? যা তুমি শুনলে তাই বললাম বউটা। উফ অফ, অসহ্য। অসহ্য না তো বউ, হেব্বি মজা। এই বাড়িটাই তুমি আর আমি ছাড়া কেউ নেই। সময় নিয়ে রোমান্স করা যাবে, কেউ ডিস্টার্ব করবে না। মন খারাপ করো না তানু। বাবা নিজের ভুলটা বুঝতে পারলে দেখবে ঠিক একদিন নিজেই আমাদেরকে নিতে আসবে। কিন্তু ভুলটা তো আমারই ছিল। বিয়ের পর নিজের জমা টাকায় একটা মেয়ের যে বাড়ির স্বপ্ন পূরণ করতে নেই সেটা আমার জানা উচিত ছিল। তুমি বিশ্বাস করো আমি তোমাকে নিয়ে আলাদা থাকার জন্য বাড়িটা কিনিনি। আমি জাস্ট চেয়েছিলাম কাজের ব্যস্ততার পর আমরা সবাই মিলে ছুটির দিনগুলো এখানে কাটাবো। আমি জানি তো পাগলিটা। বিয়ের 3 মাসের মাথায় পরিবার থেকে এই বাড়ির কারণে আলাদা হতে হবে জানলে আমি কখনো। শশস, বাদ দাও না এসব। বাবা এমনিতেই ক্ষেপে ছিল, তাই আর কিছু না ভেবেই রিয়্যাক্ট করে ফেলেছে। দেখবে মা ঠিক বাবাকে বুঝিয়ে নিয়ে আসবে কয়েকদিনের মধ্যেই। বাবার তো আমাকে আগেই পছন্দ ছিল না, তার উপরে আমার চাকরি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত, আর এখন এই বাড়িটা।
জীবন তানিশার কোমর পেঁচিয়ে আরেকটু কাছে টেনে নিয়ে চোখের পানিগুলো মুছে দিল। তারপর আলতো করে চুমো খেল তানিশার চোখের পাতায়। তানিশা চোখ বুজতেই আরো 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জীবন আলতো করে তানিশার কান্নার বিন্দুগুলো ঠোঁট দিয়ে শুষে নিল। একটা বিয়েতে সবার যে মতো থাকবে তাও কিন্তু না তানু। বিয়ের পর সবাইকে নিয়ে একসাথে গুছিয়ে চলতে পারার নামই হলো সংসার। বুঝছো? সেই কাজটাও তো করতে পারলাম না। 3 মাসের মাথায়ই তো আমার জন্য তুমিও আলাদা হয়ে গেলে পরিবারের কাছ থেকে। আলাদা হইনি তো পাগলি। বাবাই তো বলল নিজেদের আলাদা বাড়িতে গিয়ে থাকতে। সেটা তো আমাকে বলেছে, তোমাকে না। তুমি কি আমার থেকে আলাদা পাগলি? বিয়ের পর দুটো মানুষের অস্তিত্ব এক সুতোয় বাঁধা পড়ে যায়। আর তোমাকে নিয়েই তো আমি। কিন্তু আমার জন্যই তোমাকে। এই তানু, তখন তো খুব আনপ্যাক করতে হবে বলে লাফাচ্ছিলা। তার কি হলো? ছাড়ো। হুম। তানিশা জিনিসপত্র আনপ্যাক করছে। আর জীবন একটু ওর কাজে সাহায্য করছে আর একটু দুষ্টুমি। কখনো তানিশার চুল খুলে দিচ্ছে, কখনো ঘাড়ে, কানে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, আবার কখনো টেনে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। আর তানিশা জীবনের এসব অতি রোমান্টিক কাজকর্ম হাসি মুখে সহ্য করতে করতে কাজ করছে। কখনো ধমক দিচ্ছে। কিন্তু ভদ্রলোক সেসব শোনার পাত্রই নন। জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে প্রায় রাত হয়ে গেল। জীবন বাইরে থেকে খাবার নিয়ে আসার পর দুজনে একসাথে খেয়ে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। কাজ করে দুজনেই ক্লান্ত অনেক। জীবন তানিশাকে বুকে টেনে নিয়ে চুলে হাত বুলিয়ে দিল কিছুক্ষণ। এই কাল তাড়াতাড়ি ফিরো অফিস থেকে। আমরা রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করব। ওকে ম্যাডাম। তানু, বাড়ির নাম ঠিক করবা না? বাড়িটার সুন্দর দেখে, মিষ্টি দেখে একটা নাম দিতে হবে তো। আমিও ভাবছি, কিন্তু কি নাম দিব বাড়ির বুঝতে পারছি না। স্বপ্নকুটির? উহু। কমন নাম। সুখনীর? উহু। প্রেমনিবাস? না। প্রেমকুঞ্জ? না। কিসব নাম এগুলো? হা। তাহলে তুমি বলো। আমার মাথায় আসছে না এখন। পরে ভাবা যাবে। পরে না, এখনই নাম ঠিক করতে হবে। কাল অফিস থেকে আসার সময় বাড়ির জন্য নেম প্লেট বানিয়ে নিয়ে আসবো। এত তাড়াহুড়ো করার কি আছে? এই তানু, একটা নাম মাথায় এসেছে। তোমার পছন্দ হলে এটাই ফাইনাল। ওকে? হুম। বলো। উপল নুরি। বাহ, নামটা সুন্দর। বাহ, একসাথে দুটো কাজ হয়ে গেল তাহলে। কি দুটো কাজ? বাড়ির নাম আর সাথে আমাদের আপকামিং বেবিদের নাম। কি? হুম। আমাদের ছেলের নাম হবে উপল, মেয়ের নাম হবে নুরি। কিউট না নামগুলো? আগে মেয়ে হলে বাড়ির নাম বদলে নুরি উপল রাখবা। হা হা। করা যায়। আর দুটো বেবি ছেলে বা দুজনই মেয়ে হলে? বা দুটোর বেশি বেবি হলে? হুম। আপাতত উপল নুরিকে নিয়ে কনসেন্ট্রেট করি। বাকিটা পরে দেখা যাবে। হুম। কি? জীবন তানিশাকে ঘুরিয়ে বিছানায় শুইয়ে নিজে তানিশার দিকে এগিয়ে এলো। দেখা যাক, আগে কে আসে, উপল নাকি নুরি? কি বলো? ওদের আসার ব্যবস্থা করি। আরে, তোমার অফিস আছে সকালে। তানিশা আর কিছু বলার আগেই জীবনের ঠোঁট জোড়ার স্পর্শে বন্ধ হয়ে গেল। দুজনে হারিয়ে গেল অন্য এক ভালোবাসার রাজ্যে। উপল নুরিতে কয়েকটা দিন বেশ ভালোমতোই কেটে গেল তানিশা আর জীবনের। রান্নাঘরের দিকটা ঠিকমতো গোছানো হয়ে গেছে এই কয়েকদিনে। সন্ধ্যায় একসাথে বাসায় ফিরে ফ্রেশ হয়ে তানিশা রান্না করতে গেল। জীবনও ফ্রেশ এসে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। তানিশা এক মনে রান্না করছে। ফ্রেশ হয়ে মেয়েটা শাড়ি পরেছে, স্নিগ্ধ লাগছে দেখতে। জীবন তানিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজল। তানিশা চমকে উঠল। এই, কি করো? রান্না করছি আমি। হুম। করো। আমি কি করলাম? কি করছো জানো না? অসভ্য ছেলে। ছাড়ো। উহু। ছাড়তে পারছি না। সরি। তুমি? আরে, চিল্লাও কেন?
তুমি রান্না করছিলে, রান্না করো। আমি কিছু করছি না। ও, দেখছি তো। তানিশা নিজের কাজে মন দিল। এই লোকটাকে কিছু বললেও কাজ হবে না সেটাও ভালো করেই জানে। জীবনও সুযোগ বুঝে তানিশার সাথে দুষ্টুমিতে মেতে আছে। কখনো ঘাড়ে গলায় পিছন থেকেই ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, আবার কখনো কানে আলতো করে কামড়ে ধরছে, কখনো শাড়ির আঁচল ভেদ করেই তানিশার পেটে আঙুল ছুঁয়ে দিচ্ছে। তানিশার ছটফটানি দেখে আরো বেশি করে দুষ্টুমি করছে জীবন। তানিশা এবার রেগে গিয়ে জীবনের দিকে তাকালো। এই এই তুমি কি ঠিক করেছো আমাকে কোন কাজ করতে দিবে না আজকে? যাব বাবা। আমি কি করলাম? কি করেছো জানো না? এতক্ষণ কি করছিলে তুমি? আমি তো আমার একটা মাত্র বউকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম লক্ষ্মী ছেলের মতো। আমি তো আর কোন হেল্প করতে পারছি না। তাই তোমার হেল্প করতেও হবে না। তুমি ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখো যাও। টিভি দেখতে গেলে এত সুন্দর রোমান্টিক সিনটা মিস হয়ে যাবে। কি বললা তুমি? কই কি বললাম? তুমি যাবা এখন এখান থেকে? উহু, এই তানু, পোড়া গন্ধ আসছে দেখো। তানিশা তাড়াহুড়ো করে আবার রান্নায় মন দিলে জীবনও টুক করে তানিশার কোমর পেঁচিয়ে ধরল পিছন থেকেই। শক্ত করেই শাড়ির মধ্যেই হাত ঢুকিয়ে দিয়ে একেবারে নিজের বুকের সাথে চেপে ধরল জীবন। তানিশা কেঁপে উঠল একটু। জীবন, কি করছো? বউটাকে সারাদিন তো কাছে পাই না, এখন পেলাম, তাই আদর করছি। তোমার সারাদিন রোমাঞ্চ ছাড়া আর কিছুর ভাবনা আসে না জনাব? আর কি ভাববো তুমি বলো? বাসায় ফিরবো কিভাবে? বাবাকে মা ম্যানেজ করে নিবে তো বাবা? এত ভেবো না তো। হুম, সরো এখন। জি না ম্যাডাম, আপনি এভাবে থেকেই রান্না করুন। কি মুশকিল? কি বললা? আমি মুশকিল? যাও, কথা নাই। তানিশা কিছু বলছে না দেখে জীবন তানিশার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে ছোট্ট করে একটা চুমু খেয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। তানিশাও ভদ্রলোকের রাগ বুঝতে পেরে তাড়াতাড়ি কাজ শেষ করে ড্রয়িং রুমে এলো। এসে দেখলো জীবন সোফায় শুয়ে শুয়ে চ্যানেল চেঞ্জ করছে একটার পর একটা। তানিশা গিয়ে একেবারে টিভির সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। জীবন কিছু না বলে রিমোটটা রেখে দিয়ে চুপচাপ শুয়ে রইল। এই, কথা বলছো না কেন? জনাব জীবন আহমেদ, আপনি কি আমার সাথে নিজে থেকে কথা বলবেন, নাকি আমি নিজে কোন ব্যবস্থা করব? আমি নাকি মুশকিল? তাই আর কথা বলে কাউকে মুশকিলে ফেলবো না আমি। হুঁ, যার যা ইচ্ছে হয় করতে পারে। তাই তানিশা আস্তে করে এসে জীবনের গায়ের উপর দিয়ে এসে সোফায় শুয়ে গেল। ম্যাডাম, আরেকটা সোফা পুরোটাই খালি আছে। জানি তো। তাহলে সেখানে গিয়ে শুয়ে থাকুন। উহু, আমার এভাবেই তোমার গায়ের উপরেই বেশ লাগছে। আমার বেশ লাগছে না, মজাও লাগছে না। সরুন। এমন করছো কেন? সরি তো। সরো। আমার অফিসের কাজ বাকি আছে অনেক, সেগুলো করতে হবে। না সরবো না। কেন সরবা না কেন? সরবো না, আমার ইচ্ছা। ওকে। জীবন তানিশাকে সরিয়ে দিয়ে নিজে বেডরুমে এসে খাটের উপরে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। তানিশা একটু পর পর জীবনের সামনে দিয়ে ঘুরঘুর করে যাচ্ছে, কিন্তু সেদিকে জীবনের কোন বার্তাই নেই। তানিশা শেষে বিরক্ত হয়ে জীবনের কোলের উপর থেকে ল্যাপটপটা সরিয়ে বিছানায় রেখে নিজেই জীবনের কোলের উপরে চড়ে বসে গলা জড়িয়ে ধরল। জীবন ভ্রু কুঁচকে তানিশার দিকে তাকালো। আমি একটা কাজ করছিলাম তানিশা। না, তোমার কোন কাজ করা চলবে না এখন। মনে নেই কথা ছিল বাসায় অফিসের কোন কাজ টাজ হবে না। তো কি করব? আদর করবা? কাকে? কাকে মানে? ওই ওই, কাকে আদর করবা জানো না তুমি?
না তো, কাকে আদর করব একটু বলে দিলে ভালো হতো। এখানে আমি আর আপনি ছাড়া তো কেউ নেই। আর আপনার তো আমাকে মুশকিল মনে হয়, বিরক্ত ফিল করেন। সরি তো, এমন করছো কেন? আরে ম্যাডাম, আপনি সরি বলছেন কেন? আমি সরি, অহেতুক আপনার কাজের সময় বিরক্ত করছিলাম। আর বিরক্ত করব না। আপনি মনের খুশিতে কাজ করুন যান। আমিও আমার কাজই করি। এই, বললাম না আমাকে নিজের কাজ করতে দাও। সরো। তানিশা রাগ করে উঠে গেল। জীবন মনে মনে মিটিমিটি হেসে ল্যাপটপে কাজ করছে আর তানিশাকে দেখছে। তানিশা চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে গাল ফুলিয়ে। জীবন এবার ল্যাপটপ ফেলে পা টিপে টিপে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার অভিমানীটা আবার অভিমান করে চাঁদের কাছে মনে মনে নালিশ করছে তার নামে। জীবন নিঃশব্দে এসে তানিশার পিছনে দাঁড়িয়ে এক হাতে মুঠো করে তানিশার চুলগুলো ধরে উঁচু করে তানিশার ঘাড়ে পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। তানিশা কেঁপে উঠে জীবনের দিকে ঘুরতেই জীবন তানিশাকে পাজাকোলা করে তুলে নিল। তানিশা রাগ করে মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নিলেই জীবন হালকা করে ছেড়ে দেওয়ার অভিনয় করল। তানিশা বেচারি ভয় পেয়ে জীবনের গলা জড়িয়ে ধরল। ভেঙচি কাটো আর যাই করো, অন্যদিকে মুখ ঘুরালেই ঠাস করে ফেলে দিব বলে দিলাম। ফাজিল লোকটা। আমি পড়ে গেলে ব্যথা পাবো না? সে শব্দ আর আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো কি আমি রাগ করেছি দেখছো। তবু রাগ না ভাঙিয়ে নিজে রাগ করে চলে এলে কেন? আর তোমার চাঁদ মামাকে কি নালিশ করছিলে? হুম, আমি যে এতক্ষণ ধরে সরি বলছিলাম কেউ পাত্তা দিচ্ছিল। জানো না, এভাবে সরি বললে সেটা গ্রহণ হবে না। তো আর কিভাবে সরি বলে? এই যে সরি বলে শিখিয়ে দিব এখন। ওয়েট করো। এই এই ছাড়ো। সরি কি করে বলতে হয় সেটা আপনাকে আমি এখন শিখিয়েই ছাড়বো। তানিশার হাত পা নাচিয়ে ছোটার চেষ্টাটাও বৃথা গেল। জীবন সোজা তানিশাকে নিয়ে ফেলল বিছানায়। তারপর দুহাতে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে খুনসুটিতে মেতে উঠল। আর এদিকে জীবনের ভালোবাসার অত্যাচারে বেচারি তানিশা কাহিল। উপল নুড়ি আজ যেন উৎসবের আমেজে সাজছে। তানিশা আর জীবন দুজনেই অফিস থেকে ছুটি নিয়েছে বাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। বাবা মায়ের পছন্দ মতো করে বাড়িটা সাজানোর চেষ্টা করছে ওরা, যাতে অন্তত কোন খুঁত থাকার কারণে তানিশাকে বাবার কাছে অপমানিত হতে না হয়। হ্যাঁ, আজ জীবনের বাবা মা আসবে। এই পুরো মাস জুড়ে চেষ্টা করে, কান্নাকাটি করে, রীতিমতো ব্ল্যাকমেইল করে তবেই জীবনের মা জীবনের বাবাকে উপল নুড়িতে আসতে রাজি করাতে সমর্থ হয়েছে। এখন সবাই মিলে দোয়া করছে যেন কোন গোলমাল না হয়। তানিশা টিপটিপে বুকে কাজ করছে। জীবন একটা ফুলদানি ড্রয়িং রুমে নিয়ে রাখতে এসে দেখলো তানিশা কাপা হাতে ফটো অ্যালবামগুলো ঠিক করে মুছে দেয়ালে টানাচ্ছে। জীবন হাতের ফুলদানিটা রেখে তানিশাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। এই তানু, কি হয়েছে? এমন করছো কেন? তুমি? ও, এভাবে ধরে কেউ? উফ অফ। আরে বাবা, কি হয়েছে? এমন কাঁপছিলে কেন? জীবন, আমার না ভীষণ ভয় করছে। বাবা এলে কি যে হবে? কি হবে ম্যাডাম? বাবা যদি কিছু নিয়ে আবার রেগে যায়? আরে পাগলি, রিল্যাক্স। টেক এ ডিপ ব্রেথ। নাও নাও, রিল্যাক্স লাগবে। তানিশা বুক ভরে শ্বাস নিয়ে আস্তে আস্তে শ্বাসটা ফেলল। জীবন আলতো করে তানিশাকে নিজের দিকে ফিরিয়ে কপালে চুমু খেল। শোনো, এত টেনশন করে তো কিছু হবে না তাই না? বাবা মা আসুক, তারপর যা হবে দেখা যাবে। তুমি আমি যতটুকু পারি করবো তো তাই না? এর বেশি আউট অফ দ্য বক্সে গিয়ে তো কিছু করা পসিবল না বলো। এই, তুমি ড্রাইভারকে কল করেছো? এত দেরি হচ্ছে কেন আসতে?
তানু, আরেকবার কল করে দেখো তুমি। ইস, আমার কত কাজ বাকি এখনো। আর বাবার জন্য একটু পায়েস করেছি, সেটা কেমন হয়েছে? তানিশা, রিল্যাক্স। এভাবে টেনশন করলে সব আরো বেশি এলোমেলো হয়ে যাবে। এর চেয়ে ধীরে সুস্থে কাজ করো। কিন্তু শশস, চুপ। তুমি ফ্রেশ হয়ে নাও, যাও। মাথা থেকে টেনশনটা আপাতত ঝেড়ে ফেলো। সব কিছু ঠিকমতো হবে ম্যাডাম। নো টেনশন। হুম, তাই যেন হয়। জীবনের বাবা মা আসতে আসতে দুপুর হয়ে গেল। জীবনের বাবা গাড়ি থেকে নেমে বাড়ির গেটটা ভালো করে খেয়াল করলেন। বাড়ির নেম প্লেটে উপল নুড়ি দেখে খানিকটা বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে স্ত্রীকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। মেইন ডোরে এসে কলিং বেল বাজাতেই জীবন এসে দরজাটা খুলে দিল। বাবা মাকে দেখে সালাম করলো জীবন। তানু, কই গেলা? দেখো আব্বু আম্মু চলে আসছে। আসছি। তানিশা তাড়াহুড়ো করে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করল। জীবনের মা তানিশার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। আর জীবনের বাবা বিরক্ত হয়েছে থাক থাক বলে একটু উসফুস করলেন। তানিশা সরে দাঁড়াতেই জীবনের বাবা বিরক্ত হলেন। এখানে দরজার সামনেই দাঁড়িয়ে কথা বলতে হবে, নাকি চলে যাব? না না বাবা, সরি। ভেতরে আসুন আপনারা। হুম। জীবনের বাবা মা ড্রয়িং রুমের সোফায় বসে আশেপাশে চোখ বুলিয়ে দেখলেন। ড্রয়িং রুমের দেয়ালের একটা অংশ জুড়ে জীবনের আর তানিশার ছবি দিয়ে সাজানো। জীবন আর তানিশার আলাদা আলাদা ভিন্ন ফ্যামিলি পিকচার। জীবনের স্কুল জীবনের ছবি, বাবা মায়ের সাথে বিভিন্ন অনুষ্ঠানের ছবি, তানিশা স্কুল, ক্যাম্পিং এসবের ছবি, ওদের বিয়ের ছবি। তানিশা ঢোক গিলে শ্বশুরের মুখভঙ্গি দেখছিল। হঠাৎ কি খেয়াল হতে উঠে দাঁড়ালো। এই তানু, কই যাও? না মানে, আমি নাস্তা কিছু নেই বাবা মায়ের জন্য। জীবনের বাবা তার ছেলের একটা হাসি দিলেন। এখন নাস্তার সময়? 2টো বাজতে চললো। না মানে বাবা, আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার খাবার নিচ্ছি। হুম। এই, তুমি বাবা মাকে রুমে নিয়ে যাও, আমি ডাইনিং টেবিলে খাবার নিচ্ছি। ওকে। বাবা এসো, মা এসো। জীবন বাবা মায়ের ব্যাগ নিয়ে একটা বড় রুমে গেল। সাথে জীবনের বাবা মাও গেলেন। রুমটার চারদিকে একবার চোখ বুলিয়ে দেখলেন জীবনের বাবা। কিছু বললেন না। রুমটা সুন্দর সাজানো গোছানো। আলাদা করে আলমারি, ছোট্ট একটা বুকশেলফ, একটা টেবিল, বেড সাইড টেবিল আছে রুমটায়। বাবা, আসতে কোন সমস্যা হয়নি তো তোমাদের? তোমার বউ তো গাড়ি পাঠিয়ে দিয়েছিল। গাড়ি নিয়ে ফেলেছে সেটা একবারও বলার প্রয়োজন বোধ করেনি সে? বাবা, গাড়িটাও নেয়নি। আমার অ্যাকাউন্টে কিছু সেভিংস ছিল আর ব্যাংক থেকে কিছু লোন নিলাম। আর গাড়িটা গতকালই কিনলাম। বলিনি সারপ্রাইজ দিব বলে। বাহ, তবে তো হয়েই গেল। বাবা, মা, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি দেখি তানিশা কি করছে। হুম, যাও যাও। জীবন একটা হাসি দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। তানিশাকে হাতে হাতে কাজে হেল্প করতে লাগলো। এদিকে জীবনের মা ফ্রেশ হয়ে এসে দেখলেন জীবনের বাবা চুপ করে বিছানায় বসে কিছু একটা ভাবছে। তিনি মুখ মুছতে মুছতে স্বামীর পাশে গিয়ে বসলেন। কি ভাবছো এত? ছেলের বউয়ের দোষ খুঁজতে বসলে নিশ্চয়ই। জীবনের মা, তোমার কি মনে হয় এই মেয়ের দোষ ধরা ছাড়া আমার আর কোন কাজ নেই? কিন্তু তুমি কি দেখলে মেয়েটার কাজ? আমাদের ছেলেটাকে একেবারে বশে করে রেখেছে। আবার শুরু করলে তুমি? বৌমা এখানে আবার কি করেছে? ছেলেটা আমাদের না জানিয়ে গাড়ি নিয়ে ফেললো। আমার এক কথায় বাড়ি ছেড়ে চলে এলো। তবু বলবে কি করেছে? এখানে তো আমি তানিশার কোন দোষ দেখছি না।
তুমি ওকে পছন্দ করো না বলেই। হ্যাঁ, করি না। তবু তো তোমরা মা ছেলে মিলে সেই মেয়েটাকেই বউ করে আনলে। এখন শান্তি হয়েছে? ছেলেটার যে মাথা বিগড়াচ্ছে মেয়েটা, খুশি তো এখন তুমি? উফ অফ। তুমি যে কখন কি বলো আমি বাপু বুঝি না। আর বাড়িটার নাম শ্রী দেখলে? উপলনুরি? এটাও দেখবে এই মেয়েটারই কাজ? তুমি থামো তো, ফ্রেশ হয়ে খেতে এসো। ওরা খাবার নিয়ে বসে আছে। আমার কথা কি শোনে? এমন একটা মেয়েকে এনে আমার পরিবারটাকেই ধ্বংস করে দিল। জীবনের বাবা গজগজ করতে করতে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলেন। যদিও বাড়ির প্রত্যেকটা আসবাব, ডিজাইন, কালারই ওনার খুব পছন্দ হয়েছে, তবু কিছু একটা মনের মধ্যে কাটা হয়ে বিঁধছে ওনার। এটার কারণটা উনি বেশ ভালো করেই জানেন। কারণটা হলো তানিশা। ফ্রেশ হয়ে জীবনের বাবা মা ডাইনিং রুমে এসে বসলেন। নানান রকমের খাবারে ডাইনিং টেবিলটা ভরা। সবগুলো খাবারই দেশি ধাঁচে রান্না করা, জীবনের বাবার পছন্দ মতো। সাথে জীবনের বাবার পছন্দের পায়েস। জীবনের বাবা কিছু না বলে চেয়ার টেনে বসলেন। জীবনের মাও বসলো পাশে। জীবন তানিশাকে খাবার সার্ভে হেল্প করছে দেখে আরেকবার বিরক্ত হলেন জীবনের বাবা। এখন কি খাবার সময় তোমাদের এই নাটক দেখতে হবে? অন্তত শ্বশুর শাশুড়ির সামনে নিজের হাজবেন্ডকে দিয়ে কাজ না করালে চলছে না? নাকি এটা দেখাতে চাও যে ছেলেটাকে নিজের ঠিক কতটা বশ করে ফেলেছ? বাবা, কি বলছো এসব? সকাল থেকে ও কাজ করছে, আমি কি একটু ওর কাজে সাহায্যটা করতে পারবো না? নিজের বাসায় তো এক গ্লাস পানীয় নিয়ে কখনো তোকে খেতে দেখলাম না জীবন। আর আজ একে তো বউয়ের কাজটা হাতে হাতে করছিস, আবার বাবার মুখের উপরে বউয়ের হয়ে সাফাই গাইছিস। এতটা নির্লজ্জ তো ছিলি না তুই? বাবা, ওর কাজ কোনটাকে বলছো? তোমরা তো আমার বাবা মা, তাই তোমাদের কি লাগবে না লাগবে সেটা তানিশার পাশাপাশি আমারও খেয়াল রাখা উচিত, তাই নয় কি? আর পানি ঢেলে খাওয়ার কথা বলছো? ছোট্ট কয়েকটা কাজ করলে হয়তো বাড়ির বউ মেয়েদের খুব বেশি সাহায্য করা হবে না, কিন্তু একটু কাজের চাপও কমবে তাদের উপরে। একসময় এই সহজ কথাগুলো জানতাম না বা মানতাম না, এখন মানার চেষ্টা করছি। কেন যে মানছ বা কি করে জান সেটা তো দেখাই যাচ্ছে। বাবা। তানিশা জীবনের দিকে কাতর চোখে তাকিয়ে আর কিছু বলতে নিষেধ করলো ইশারায়। জীবনও কিছু না বলে চোখ বুজে নিজেকে একটু সামলে নিয়ে চেয়ারে বসে পড়ল। বাবাকে কিছু বলার মানেই হলে তানিশাকে আরো বেশি অপমান করা। জীবন এখন যাই বলবে তার সব দোষ গিয়ে পড়বে তানিশার ঘাড়ে। তানিশাও কিছু না বলে সবাইকে খাবারটা সার্ভ করলো। সবার প্লেটে খাবার তুলে দিল। জীবনের বাবা এক লোকমা মুখে দিয়ে 1 মিনিট চুপ করে খাওয়াই বন্ধ করে দিল। একটু পরে কিছু না বলেই চুপচাপ খাওয়ায় মন দিলেন। জীবনের মা কিছু না বলে মুচকি হেসে খাওয়ায় মন দিল। খাওয়া শেষ হলে জীবনের বাবা কিছু না বলেই চুপ করে উঠে হাত ধুয়ে চলে গেল রুমে। জীবনের মা খাওয়া শেষ করে তানিশার চুলে হাত বুলিয়ে দিল। তোর শ্বশুরের মন ঠিক গলবে মা, তুই মনে কষ্ট রাখিস না। দেখলি না খাবার ভালো হয়েছে সেটা মুখে বলতে পারছে না বলে দম মেরে চলে গেছে। এক সময় ঠিক তোকে মেনে নিবে, তুই আশা ছাড়িস না। তানিশা লাজুক হেসে শাশুড়িকে পাঁচ হয়ে সালাম করলো। শাশুড়ি হেসে রুমের দিকে চলে গেল। জীবন তানিশাকে টেনে বসিয়ে দিয়ে খাইয়ে দিতে লাগলো। তানিশা হেসে জীবনকে খাইয়ে দিল। জীবনের মা রুমে এসে দেখলেন জীবনের বাবা রুমে পায়চারি করছে সারা রুম জুড়ে। জীবনের মা খাটে পা ঝুলিয়ে বসে বসে হাসছে দেখে জীবনের বাবা বিরক্ত হলেন আরো। হাসছো কেন এভাবে? মজা লাগছে তোমার? কই না, আমি তো হাসছি না। হাসবো কেন? তা খেয়ে কিছু না বলেই চলে এলে যে? খাবার ভালো হয়নি? বৌমা এত কষ্ট করে রাঁধলো, আর কষ্ট করে রেঁধেছে। কি এমন রেঁধেছে? এসব কোন রান্না হলো? আর পায়েসটা ভালো হয়নি? আমি তো আরো ভাবলাম
সবটুকু খেয়ে নিলে? হা, এই খাবার আবার নাকি পছন্দ হবার মতো? জীবনের বাবা গজগজ করতে করতে আবার পায়চারি করতে লাগলেন। আর জীবনের মা খাটে বসে হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন যেন। বিরক্ত হলেও থামছেন না জীবনের বাবা। জানে তিনি ধরা পড়ে গেছেন, তাই আরো রাগ লাগছে জীবনের বাবার। তানিশার উপরে আরো রাগ হচ্ছে। 1 সপ্তাহ পর। গত 7টা দিন ধরেই তানিশা হাজার রকমের চেষ্টা করছে শ্বশুরের মন জুগিয়ে চলতে, কিন্তু তবু কোন না কোন ভুল হয়ে যাচ্ছে। আর তার ফলস্বরূপ আরো এক গাঁটটি কথা শুনতে হচ্ছে তানিশাকে। অফিসে থেকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছে তানিশা। বর্ষ খানিকর বিরক্ত এই ব্যাপারটায়। তানিশা সেটা বুঝতে পারলেও চুপ করে থাকে। কিছুই যে করার নেই ওর। আজ বাসায় ফিরতে সন্ধ্যা পার হয়ে গেছে তানিশার। জীবনের বাবাও অনেক কথা শুনিয়ে দিলেন। বাড়ির বউ হয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরা, এটা কি যে সে অন্যায়? তানিশাকে অনেকগুলো কথা শুনিয়ে জীবনের বাবা নিজের রুমে চলে গেলেন। তানিশাও আর কি করবে, একটু মনটা খারাপ হয়ে গেল। একটা জরুরি মিটিং ছিল, সেটা কোন রকমে তাড়াহুড়ো করে শেষ করেই অফিস থেকে বের হয়েছে। বর্ষ আজকে তানিশার সিনসিয়ারিটি নিয়ে অনেক লেকচার দিয়েছে। আর বাসায় ফেরার পর শ্বশুর মশাই তো তানিশার শাশুড়ি তানিশার সাথে কথা বলতে বলতে রান্নার কাজ করতে লাগলেন। মেয়েটার মন খারাপ দেখছেন, তবু কিছু করতে পারছেন না বলে তার নিজের কাছে খারাপ লাগছে। রাতে তানিশা আবার কাঁপা কাঁপা হাতে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করছে। আর তানিশাকে হেল্প করছে ওর শাশুড়ি। জীবন আজ সকালেই অফিসের একটা কাজের 2 দিনের জন্য শহরের বাইরে গেছে, তাই তানিশার আরো বেশি ভয় ভয় করছে। গত একটা সপ্তাহ তানিশার হাজার ভেঙে পড়ায় বা কোন ছোটখাটো ভুল হলেও সেটাকে সুন্দর করে সামলে দিয়েছে জীবন নিজেই। কিন্তু আজকে কোন ভুল হলে কি হবে? তখন যদি বাবা আরো রেগে যায়? এমনিতে তো দেরিতে ফেরায় রেগে আছেন প্রচন্ড। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দেয়াল ঘড়িটার দিকে তাকালো তানিশা। ওর আজও 5 মিনিটের মতো দেরি হয়ে গেছে। অন্যদিন হলে জীবনের বাবা রেগে একেবারে জাদা শুনিয়ে দিতেন, কিন্তু আজকে ঘড়িতে 10টা বেজে 5 মিনিট, অথচ উনি এখনো এলেনই না। তানিশা আর তানিশার শাশুড়ি মুখ চাওয়াচাওয়ি করলেন। উনি লিরাগ করে খেতে আসছেন না? আজ কি যে লঙ্কাকাণ্ড বাঁধে বাসায় কে জানে। তানিশা ঢোক গিলল। বেচারি বেশ টের পাচ্ছে যে আজ ওর কপালে শনি আছে। তবু সাহস করে গুটি গুটি পায়ে শ্বশুরকে ডাকতে গেল। যা থাক কপালে, কিন্তু বয়স্ক মানুষটাকে তো না খাইয়ে রাখা যায় না। না হয় আর একটু বেশি কটু কথা শুনল, তবু মানুষটা কিছু অন্তত মুখে দিক। তানিশা পা টিপে টিপে শ্বশুরের রুমের সামনে এসে লম্বা একটা নিঃশ্বাস নিল। একটু সাহস করে দরজায় নক করল। ভেতর থেকে কোন শব্দ হলো না দেখে তানিশা সাহস করে আরেকবার নক করল। বাবা, ডিনার করবেন না? বাবা, খেতে আসবেন না? এবারও কোন জবাব এলো না দেখে তানিশা সাহস করে দরজাটার নব ঘুরিয়ে দরজাটা একটু ফাঁক করে রুমের ভেতরে উকি দিল। আর ভেতরে তাকিয়েই তানিশার বুকের ভেতরে ধক করে উঠল। জীবনের বাবা খাটে হেলান দিয়ে বসেছিলেন। মাথাটা ডান দিকে এমনভাবে কাত হয়ে পড়ে আছে দেখেই তানিশার ভয় করছে। কি হয়েছে দেখতে ছুটে রুমে ঢুকলো। শ্বশুরের পাশে এসে তানিশা শক্ত হাতে ধরে উনাকে ঠিক করে বসিয়ে দেওয়ার চেষ্টা করলো। উনাকে বসিয়ে দেওয়ার সময় তানিশা টের পেল মানুষটার ভয়ঙ্কর জ্বর। এত জ্বর যে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। তার উপরে জ্ঞান নেই উনার। ভয় তানিশার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে যেন। গলা দিয়েও কোন শব্দ বের হচ্ছে না। তবু মাথা ঠান্ডা রেখে শ্বশুরকে বিছানায় শুইয়ে দিয়ে ডাইনিং রুমে ছুটল তানিশা। সেখানেই শাশুড়ি বসে আছে। তানিশা পরিমরি করে ছুটছে দেখে শাশুড়ি তানিশার কাছে এগিয়ে গেলেন। কি হয়েছে বৌমা? তোমার শ্বশুর কই? নাকি আবার ধমক দিয়ে খাবে না বলে পাঠিয়ে দিয়েছে? না মা। বাবা, বাবা,
হয়েছে? মা বাবার ভীষণ জ্বর, কথাও বলছে না, চোখও খুলছে না। সে কি, কি বলছো এসব বৌমা? মা আপনি বাবার কাছে যান, আমি আসছি। কিন্তু এখন এত রাতে কি করব বৌমা? জীবনটাও বাড়িতে নেই। মা আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আপনি বাবার কাছে যান। জীবনের মা খাবারগুলো ডেকে রেখে রুমের দিকে গেলেন। তানিশাও একটা গামলায় করে পানি আর একটা রুমাল নিয়ে রুমে এসে শ্বশুরের কপালে জলপট্টি দিয়ে দিল। সাথে সাথে ডাক্তারকেও কল করে আসতে বলল। ৮ ঘন্টার মতো পর ডাক্তার এলো। ডাক্তার এসে চেক আপ করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। দেখুন ওনার ভাইরাল ফিভার হয়েছে, তাই জ্বর অনেক বেশি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওনার জ্ঞান ফিরলে কিছু খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিবেন। এখন রাতে খাওয়াতে হবে ওষুধ? না না, আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। আশা করি সকালের আগে ঘুম ভাঙবে না, ততক্ষণ জলপট্টি চালিয়ে যান। কোন সমস্যা হলে আমাকে কল করবেন। ইয়েস ডক্টর, আমি সকালে একবার এসে চেক করে যাব। ওকে। ডাক্তার চলে যাওয়ার পর তানিশা শ্বশুরের মাথায় জলপট্টি দিতে লাগলো। মা, আপনি খেয়ে নিন, আমি বাবার কাছে আছি। তুইও খেয়ে নিবি চল। না মা, কেউ একজন তো থাকতে হবে, আপনি খেয়ে আসুন, নইলে আপনার শরীর খারাপ করবে। যান না মা এখন। হুম। জীবনকে কল করেছিলি? ও কখন আসবে? মা ওর কাল সকালে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা শেষ করে আসবে, তাই আর কিছু বলিনি। আচ্ছা, যান মা, আপনি খেয়ে নিন। তানিশার শাশুড়ি কোন মতে খেয়ে এসে তানিশাকে খেতে যেতে বললেন। তানিশা না খেয়েই শ্বশুরের মাথায় জলপট্টি দিতে লাগলো। সারা রাত তানিশা জেগে বসে শ্বশুরের মাথায় জলপট্টি দিল। সকালে ঘুম ভাঙতেই তানিশা দেখল শাশুড়ি একসাথে হেলান দিয়ে বসেই ঘুমিয়ে আছে। তানিশা উঠে শ্বশুরের মাথায় হাত দিয়ে দেখল জ্বর এখনো অনেকটাই বেশি। তানিশা শাশুড়িকে ডেকে দিয়ে নিজে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে গেল স্যুপ বানাতে। স্যুপটা ঠান্ডা হওয়ার জন্য রেখে আবার রুমে এলো তানিশা। তানিশা রুমে এলে শাশুড়িও হাত মুখ ধুয়ে আসলো। তানিশা স্যুপটা নিয়ে এসে রুমে এলো। রাতে ড্রাইভারকে দিয়ে ওষুধ আনিয়ে রেখেছে তানিশা। এখন রুমে এসে শ্বশুরের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করতে লাগলো। এমন সময় মোবাইলটা বেজে উঠল। তানিশা মোবাইল হাতে নিয়ে দেখলো বসের কল। একবার ঢোক গিলে কলটা রিসিভ করলো তানিশা। গুড মর্নিং স্যার। তানিশা, আজকে হাফ এন আওয়ার আগে এসে কাজটা কমপ্লিট করবে, মনে থাকে যেন। আজকের মধ্যে কাজটা শেষ না হলে কিন্তু। স্যার, সরি স্যার, আজকে আমি আসতে পারবো না। কেন? স্যার, গতকাল রাত থেকে বাবা ভীষণ অসুস্থ, প্রচন্ড জ্বর। বাবা? তোমার শ্বশুর? জি জি স্যার। তোমরা মেয়েরা যখন ফ্যামিলি মেম্বারদেরকে জবের চেয়ে বেশি প্রায়োরিটি দিবে তাহলে জব ফিল্ডে আসো কেন? আজ শ্বশুরের শরীর খারাপ, কাল শাশুড়ির মাথা ধরবে, পরশু তোমার হাজবেন্ডের কাজের প্রেশার বাড়বে, এসব বলে জবে ফাঁকি দিবে? স্যার, ডোন্ট সাউট। তুমি একটা ফর্মাল জব করছো, সেটার গুরুত্ব হবে তোমার বাদ বাকি সব কিছুর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি। ফ্যামিলির চেয়েও বেশি স্যার। ফ্যামিলির কেউ একজন গুরুতর অসুস্থ দেখেও আমাকে চুপচাপ অফিসে গিয়ে মিটিং, ফাইল এসবে মুখ ডুবিয়ে বসে থাকতে হবে? ইয়েস ইয়েস। যদি কাজের সময় এটা ওটা অজুহাত দিয়ে কাজে ফাঁকি দিবে তাহলে তোমরা মেয়েরা অফিসে আসো কেন? আজ এটা ছুটি, কাল প্রেগনেন্সির জন্য মেটার্নিটি লিভ, সিরিয়াসলি? আমি তো বুঝিও না, মেয়েরা এত প্রবলেম যখন সামলাতেই পারবে না তাহলে জব করার কি দরকার? ফ্যামিলি ইস্যু আপনার কাছে অজুহাত মনে হয়? তা নয় তো কি? শোনো তানিশা,
জব করতে হলে এইসব আলতু ফালতু অজুহাতগুলো কখনো দিবে না, নইলে কখনো কর্পোরেট লাইফে উন্নতি করতে পারবে না। আর শোনো, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে হসপিটাল আছে, কোন একটা প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করে দিবে, টাকা দিবে, চিকিৎসা হবে। জাস্ট ইট। অফিস থেকে ফেরার সময় চাইলে দেখে আসবে। স্যার, আই থিঙ্ক কথাগুলো মাথায় ঢুকেছে তোমার। এখন 7টা বাজে, ঠিক 38টার সময় যেন তোমাকে অফিসে দেখি। আর কোন অজুহাত দিতে এসো না। মাইন্ড ইট। এরপর যদি আজকেই কাজটা কমপ্লিট না হয় তাহলে কি হবে তুমি ভাবতেও পারবে না। আপাতত ফ্যামিলি নিয়ে না ভেবে নিজের জবটা বাঁচাতে কাজ করো। ফ্যামিলি আজীবনই থাকবে, কিন্তু জবটা চলে গেলে আই থিঙ্ক ইউ বেটার নো হোয়াট আই মিন। ইয়েস স্যার। ওকে, সি ইউ অ্যাট 8:30। বাই। তানিশা চোখ মুছে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। শাশুড়ি তানিশার চুলে হাত বুলিয়ে দিল। কি হয়েছে রে মা? অফিসে কোন সমস্যা হয়েছে নাকি? মা, আমাকে একটু অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, তুই রেডি হয়ে নে। না, আমি এখনই না, আর একটু পরে। আমি ডাক্তারকে কল করে আসতে বলবো। আচ্ছা। 8টার সময় জীবনের বাবার ঘুম ভাঙেনি দেখে তানিশা রেডি হয়ে অফিসে চলে গেল। ঠিক 8:30টার দিকে তানিশা বসের রুমে এলো। বসো ঘড়ির দিকে তাকিয়ে হাসলো। গুড তানিশা, সময় মতো অফিসে এসেছে, যাও কাজ কমপ্লিট করো। আমি আপনাকে একটা লেটার দিতে এসেছি স্যার। দিয়েই চলে যাব। মানে? কিসের লেটার? রেজিগনেশন লেটার। হোয়াট? ইয়েস স্যার। জব আর ফ্যামিলির মধ্যে আমি ফ্যামিলিকেই চুজ করলাম। যে জবের কারণে আমাকে নিজের পরিবারকে কম্প্রোমাইজ করতে হয় সেই জবেরই আমার দরকার নেই। হ্যাভ এ গুড ডে স্যার। তানিশা। তানিশা রেজিগনেশন লেটারটা রেখে বেরিয়ে এলো বসের রুম থেকে। তারপর উপল নুড়িতে ফেরার জন্য পা বাড়ালো। যদি কিছু হয়ে যাক, পরিবারের কেউ অসুস্থ থাকে, আর তখন পাশেই না থাকতে পারে, তবে এমন জব করার চেয়ে না করাই তানিশার কাছে ভালো মনে হচ্ছে এই মুহূর্তে। পরিবার পাশে থাকলে ভবিষ্যৎ নিয়ে পরেও ভাবার সময় পাবে, এই কথাটাই তানিশার মাথায় ঘুরছে। সকালে জীবনের বাবার ঘুম ভাঙতেই জীবনের মাকে পাশে দেখলেন। জীবনের মাও তাড়াতাড়ি উঠে গিয়ে খাবার নিয়ে এসে ওনাকে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালেন। ডাক্তারও এসে ব্লাড প্রেশার আর টেম্পারেচার চেক করে নিয়ম মতো ওষুধ খাওয়াতে বলে চলে গেল। জীবনের বাবা ইতিউতি তাকিয়ে দেখছেন দেখে জীবনের মা পাশে বসলেন। তোমার কি কিছু লাগবে? জীবন আসেনি এখনো? না, ওর আসতে দুপুর হয়ে যাবে। ও, তা তোমার গুণধর বৌমাকে তো দেখছি না। সে কোথায়? তানিশা অফিসে গেছে, জরুরি মিটিং আছে। বাহ। বাসায় একজন বয়স্ক মানুষ অসুস্থ, আর তার কাছে আজও অফিসে যাওয়াটা এতই জরুরি হয়ে গেল। আজকের একটা দিন ছুটি নিতে পারতো না? আজকে অফিসে না গেলে চলছিল না, তাই না? মেয়েটা সারা রাত জেগে তোমার মাথায় জলপট্টি দিয়েছে, 1 মিনিটের জন্য দুটো চোখের পাতা এল করেনি। আর তুমি ওকেই। যদি ইম্পর্টেন্ট কাজ না থাকতো তাহলে নিশ্চয়ই মেয়েটা যেত না আজকে। আর অফিসেও মনে হয় কিছু হয়েছে। আরে রাখো তো তোমার অফিস, সব তোমাকে দেখানোর জন্য করে এই মেয়ে। তুমি যখন ঠিকই করে রেখেছ তানিশার কোন কাজই তুমি পছন্দ করবে না, তাহলে করো না।
কিন্তু অহেতুক মেয়েটাকে অপমান করো না। হা। 9টার দিকে তানিশা বাসায় এসে দেখলো ডাক্তার এসে শ্বশুরকে চেক আপ করে গেছে। তাই তানিশা সোজা শ্বশুরের রুমে চলে এলো। তানিশাকে দেখে জীবনের মা উঠে তানিশার কাছে এলো। কি রে তানিশা, অফিস থেকে চলে এলি যে? কি হয়েছে? কিছু হয়নি মা, এমনি একটু জরুরি কাজ ছিল তাই যেতে হয়েছে। এত তাড়াতাড়ি কাজ শেষ? হ্যাঁ মা। বাবা কেমন আছে এখন? এই তো ভালো আছে এখন, ডাক্তার তো এসে দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে। আচ্ছা। দুপুরে জীবন বাসায় ফিরে বাবার অবস্থা দেখে আর অফিসে গেল না। তানিশার সাথে কাজে হেল্প করলো। রাতে শ্বশুর শাশুড়িকে খাওয়া দাওয়া করানো শেষ হলে ওরা রুমে এলো। তানিশা জীবনের বুকে মাথা রেখে শুয়ে আছে চুপ করে। কোন কথা বলছে না দেখে জীবন আলতো করে তানিশার চুলে বিলি কেটে দিচ্ছে। তানিশা কিছু একটা বলার জন্যই চুপ করে আছে সেটা বেশ টের পাচ্ছে জীবন। তাই তারা না দিয়ে ওয়েট করছে তানিশার নিজে থেকে বলার জন্য। অনেকক্ষণ পরেও মেয়েটা কিছু বলছে না দেখে জীবন তানিশাকে আর একটু কাছে টেনে নিল নিজের। তানু, কি বলবা বলো না পাগলিটা, এত ভাবছো কেন? আমি তো। বলো। তানিশা জীবনের বুকে মুখ ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মুখ লুকালো। জীবন আবার তানিশার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। বলো না বাবা। আসলে একটা ঘটনা ঘটেছে। বসো আবার ঝাড়ি দিয়েছে তোমাকে? তোমার এই বসটা না সত্যি আজব পাবলিক। জানে মিটিং ফিটিং কিছুই তোমাকে ছাড়া হবে না, তবু একটু কিছু হলেই তোমাকেই কথা শোনায়। অবশ্য তোমাকে অনেক দেখতে পারে লোকটা, নইলে ইদানিং যে হারে কামাই দিচ্ছ। আমি জবটা ছেড়ে দিয়েছি জীবন। ও আচ্ছা। মানে? মানে আজ সকালে রেজিগনেশন দিয়ে দিয়েছি। মানে কি? তোমার না একটা প্রজেক্টের কাজ চলছে, হুট করে জব ছাড়লি কেন? তাও আবার প্রজেক্টের মাঝখানে। বসও বেশি বেশি করছিল। কাল মিটিং শেষ করেই চলে এসেছি বলে আজ সকাল সকাল যেতে বলেছে। বাবা অসুস্থ, ছুটি লাগবে বলায় কি যে কাহিনী করলো লোকটা। বলে ফ্যামিলি সামলাতে হলে জব করার কি দরকার? জব নাকি ফ্যামিলি দুটোর একটা বেছে নিতে হবে। তাই? হায় রে, তুমিও এই পাগলের সাথে পাগল হলে? কত কথা বলছিলে জানো, সামনে পেলে মাথা ফাটিয়ে দিতাম শয়তান লোকের। হা হা। পাগলিটা। আচ্ছা, বাদ দাও এখন এসব। কাল সারা রাত ঘুমাওনি, এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। তোমাকে কে বলেছে ঘুমাইনি? কেউ বলতে হবে কেন? আমি কি তোমাকে চিনি না পাগলি? কচু চিনো? আমি সারা রাত ঘুমিয়েছি রাতে। হো। তুমি কেমন ঘুমাইছো আমার খুব জানা আছে ম্যাডাম। এখন চুপ করে ঘুমাও। জার্নি করে আমি নিজেও টায়ার্ড। এখন জেগে থেকে আমাকে পাগল করলে কিন্তু। অসভ্য ছেলে। চুপচাপ ঘুমাও। নিজে সারা রাত না ঘুমিয়ে আমাকে বলতে এসেছে সে। কি করব বলো? আমারটা একটা মাত্র লক্ষ্মী বউ, তার বুকে না ঘুমালে কি ঘুম হয় বলো? তুমি কি ঘুমাবা এখন? তুমি বললে ঘুমাতে পারি, নইলে দুজনে মিলে হারিয়ে যেতে পারি। এই ঘুমাও তো তুমি। হা হা। পাগলিটা। তুমিও ঘুমাও বউ সোনা। আর আমার মনে হয় তোমার বস কয়েকদিনের মধ্যে বাসায় এসে তোমাকে কনভিন্স করবে আবার জয়েন করার জন্য। হুম। কাজ নেই আর কি তার। আরে দেখে নিও তুমি। আচ্ছা তুমি মা বাবাকে বলনি এসব? হুম। তুমিও কিছু বলো না প্লিজ। বাবা আবার কি মনে করে রাগ করে বসবে? এমনিতে সকালে অফিসে গেছি তাই ক্ষেপে আছে শিওর। বাদ দাও। কি আর করবা, এখন চোখ বন্ধ।
ঘুমাও। হুম। তানিশা জীবনের বুকে মুখ ডুবিয়ে চোখ বুজল। একসময় ঘুমিয়েও পড়ল। জীবনও তানিশাকে বুকে জড়িয়েই ঘুমিয়ে গেছে। সারাদিনের ক্লান্তির পর দু চোখ জুড়িয়ে ঘুম নেমেছে দুজনেরই। সমস্ত চিন্তা, ক্লান্তি ভুলে নতুন এক সকালের অপেক্ষায় শান্তির এক ঘুম। সপ্তাহখানেক পর একদিন সকালবেলা সবাই নাস্তা শেষ করে সবে ড্রয়িং রুমে বসেছে, এমন সময় উপল নুরির কলিং বেল টুংটাং করে বেজে উঠল। জীবন এসে দরজা খুলেই সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে একটু অবাক হলো, কিন্তু নিজেকে সামলে নিয়ে করমর্দন করে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এনে বসালো। জীবনের বাবা মা লোকটাকে দেখে চিনতে পারলেন না। স্যার, আপনি একটু বসুন, আমি আসছি। ওকে মিস্টার জীবন। লোকটা জীবনের বাবার সাথে কেমন আছে, শরীর কেমন এসব নিয়ে কথা শুরু করেছে দেখে জীবন মুখ টিপে এসে রান্নাঘরে গেল তানিশার কাছে। তানিশা এক মনে কাজ করছে দেখে পিছনে দাঁড়িয়ে কানে ফু দিল জীবন। আরে, কি করো? এই তো গোছাচ্ছি রান্নাঘরটা। কলিং বেল বাজলো শুনলাম। কে এসেছে গো? ও হ্যাঁ, একজন গেস্ট এসেছে। চলো। গেস্ট? কে? আরে চলো না, গেলেই দেখবে। বাবা, এত প্রশ্ন করো না তুমি। আর তুমি কখনোই আমার প্রশ্নের জবাব দাও না। বলো না কে এসেছে। চা করি, একটু দাঁড়াও। আরে, চা পরে হবে। তুমি যাও আগে ড্রয়িং রুমে। আচ্ছা, চলো। তুমি যাও, আমি আসছি। হুম। ওকে। তানিশা ড্রয়িং রুমে এসে পুরো থতমত খেয়ে গেল। ওর অফিসের বসে 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 ওর শ্বশুরের সাথে গল্প করছে দেখে কি রিয়্যাক্ট করবে সেটাই ভেবে পাচ্ছে না বেচারি। কয়েকবার চেষ্টা করার পর গলা দিয়ে শব্দ বের হলো তানিশার। স্যার, আপনি এখানে? ও তানিশা, এসে গেছো? তা কেমন আছো? জি স্যার, জি ভালো আছি। অফিসে আসছো না এক সপ্তাহ ধরে, তাই দেখতে আসলাম। জি, এখন দেখছি সুস্থই আছো। তোমার বাবাও সুস্থ? তাহলে অফিস কামাই করছো কেন? তোমার মতো পাংচুয়াল প্রজেক্ট হেডের কাছ থেকে তো এসব আশা করা যায় না তানিশা। স্যার, আমি রেজিগনেশন দিয়ে এসেছিলাম সেদিন। ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতামই না। জি, দেখো তুমি সেদিন রাগের মাথায় কি দিয়েছ সেটা আমার দেখার দরকার মনে হয়নি। তাই তোমার লেটারটা খুলে পড়ার কোন দরকার ছিল বলেও মনে হয়নি। তাই সেটা খুলেও দেখিনি। এই নাও তোমার রেজিগনেশন লেটার। তানিশার বসো খামটাটি টেবিলের উপরে রাখলো। তানিশাও একবার খামটা দেখছে আর একবার বসকে। জীবনের বাবা মায়েরও একই অবস্থা। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না তারাও। জীবনের বাবা এবার তানিশার দিকে তাকালো। তুমি জব ছেড়ে দিয়েছ কবে? আর আমাদেরকে কিছু জানাওনি কেন? আর তোমার বসো কি বলছে বলো তো? আঙ্কেল, আমি আপনাকে বলছি কি হয়েছে। সেদিন সন্ধ্যায় একটা জরুরি মিটিং ছিল স্পন্সর কোম্পানির সাথে। সেটা তড়িঘড়ি করে শেষ করে দিয়েও চলে এলো। তারপর দিন সকালে ওকে কল করলাম একটু তাড়াতাড়ি এসে প্রজেক্টের কাজটা যেন শুরু করে। কিন্তু সেটা না করে উল্টো বলল কিনা ওর ছুটি লাগবে। কারণ জিজ্ঞেস করলে বলল আপনার নাকি শরীর খারাপ। এখন বলুন তো, ফ্যামিলি প্রবলেম ইস্যু দেখিয়ে কাজে ফাঁকি দিলে মেজাজ খারাপ হবে না? তাই আমি ওকে বকাবকি করেছি একটু। আর এই মেয়েটা সোজা অফিসে গিয়ে রেজিগনেশন লেটার দিয়ে চলে এলো। এটা কোন ধরনের পাগলামি বলুন তো আঙ্কেল? স্যার, আমি সব কাজ আপনার একে বুঝিয়ে দিয়ে এসেছিলাম। আর এটাও বলে এসেছিলাম কোন প্রবলেম হলে আমার সাথে কন্ট্রাক্ট করতে।
আর প্রজেক্টে তো কোন সমস্যা হয়নি। আমারও দরকার পড়েনি তাই। প্রজেক্টটা আপনার কোম্পানি পেয়ে গেছে। আপনার কোম্পানি বলছো কেন তানিশা? এটা তোমার কোম্পানি না? আমি তো জানি তুমি সবগুলো প্রজেক্টই পার্সোনালি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করো। তবুও একটা সিলি কথা নিয়ে এভাবে জব ছেড়ে দিলে সেটাকে কি বলে জানো? পাগলামি। আঙ্কেল আপনাকে বলি শুনুন। সেদিনও যখন বলল ফ্যামিলি মেম্বার অসুস্থতায় ছুটি দরকার, বিশ্বাস করুন মেজাজ এত খারাপ হয়েছিল। মেয়েদের এই এক স্বভাব ভীষণ বিরক্ত লাগে। বিয়ের আগে নিজের বাবা মায়ের অসুস্থতার দোহাই দিবে, বিয়ের পর শ্বশুর শাশুড়ির, তারপর প্রেগন্যান্সির, তারপর বাচ্চা কাচ্চার। এসব করে করে নিজের ক্যারিয়ারের দিকে নজরই দেয় না এরা। আজ অমুক, কাল তমুক করে করে নিজের স্কিলটাই নষ্ট করে দেয়। শুধু এসবই না, তাদের বাসায় ফিরে রান্না করতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, এই সেই কাহিনী করে বাসায় কাজটা যে এগিয়ে রাখবে তার হয় না। সব কাজ অফিসে বসেই করতে হয় সে কারণে। আর সেখানেও এমন ফাঁকি। ওকে কি খারাপ কিছু বলেছি জিজ্ঞেস করুন। ওকে আমি বলেছি ফ্যামিলি তো আজীবনই পাশে থাকবে, তাই আপাতত নিজের ক্যারিয়ার নিয়ে মাথা ঘামাতে। কোচ জবটা তো আর সারা জীবন করতে পারবে না। ফর্মাল জবের একটা তো প্রসিডিওর মেনটেন করতে হয়। ফ্যামিলির কেউ অসুস্থ হলে হসপিটাল আছে, ডক্টর আছে, নার্সরা টেক কেয়ার করবে। এত চিন্তা করারও কিছু নেই, কাজে গ্যাপ দেওয়ারও কিছু নেই। হুম, সেটাও ঠিক বলেছ বাবা। এই মেয়ে কি করলো শুনুন আঙ্কেল। ওকে আমি বললাম কি আর ও বুঝলো কি? অফিসে গিয়ে রেজিগনেশন দিয়ে এলো। বলল, যে জবের কারণে ফ্যামিলিকে কম্প্রোমাইজ করতে হবে সেই জবই নাকি করবে না। এটা কেমন কথা বলুন? আমি কি ওকে ফ্যামিলির কথা ভাবতে মানা করেছি? শুধু বলেছিলাম ফ্যামিলির পাশাপাশি নিজের ক্যারিয়ারের দিকটাও ভাবতে। আর এই মেয়ে কি বুঝলো? আচ্ছা যাক সে সব। ও রাগ করে চলে এলো। আমিও প্রজেক্টের কাজে বিজি হয়ে গেলাম, তাই আর খোঁজ খবর নিতে পারিনি। ভাবলাম আপনি সুস্থ হলে আবার জয়েন করবে, কিন্তু দেখুন সে এখনো জেদ ধরেই বসে আছে। স্যার, একটাও কথা বলবে না তানিশা? তোমাদের মেয়েদের আসলেই সমস্যা আছে বুঝলে। বলি একটা বুঝে একটা। আমার ওয়াইফ, সে জব করে না, বাসায় থাকে। এই তো দুদিন আগে আমি প্রজেক্টের জন্য বাইরে যাওয়ার পর আমার মা অসুস্থ হলে কিভাবে কিভাবে সবটা সামাল দিয়ে ফেলেছে। অথচ ও একা একা ঘর থেকে কোথাও যায় পর্যন্ত না। ওকে বললাম হসপিটালে অবজারভেশনে রাখি মাকে, সেখানে চিকিৎসা হবে। মেয়ে এত রেগে গেল কি বলবো। তখন বুঝতে পারলাম একটা মেয়ে তার পরিবারের জন্য কতটা প্রসেসিভ। তানিশা, জীবনের মা, জীবনের বাবা সবাই চুপ করে তানিশার বসের কথা শুনছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবন ট্রেতে করে চা নাস্তা নিয়ে এসে টি টেবিলের উপরে রেখে তানিশার পাশে এসে দাঁড়ালো। স্যার একটু চা নাস্তা করুন। আশা করি এতক্ষণে আপনাদের কথাবার্তা সব হয়ে গেছে। কথা আর হলো কই? আপনার ওয়াইফ কবে নাগাদ জয়েন করবে সেটাই তো জানা হলো না। স্যার, জবটা আমি ছেড়েছি যখন তখন সেখানে ফিরে যাওয়া আর পসিবল না। আঙ্কেল আপনি বলুন তো, একে আমি আর কি করে বোঝাই? একটা রেজিগনেশন লেটার কি ওর সাথে আমাদের কোম্পানির এতদিনের সম্পর্কটা শেষ করে দিতে পারে? আর যেখানে রেজিগনেশনটা আমরা অ্যালাউই করলাম না। এই যে মেয়ে শোনো, তুমি পার্সোনাল কারণে ছুটিতে ছিলে আমি জানি এই কথা। আর 3 দিন সময় পাবে ছুটির। এতদিন পাংচুয়াল ছিলে তাই 10 দিন পর্যন্ত ছুটি মেনে নেওয়া যায়, এর বেশি না। বুঝতে পেরেছো? স্যার, তুমি ভেব না বাবা। 3 দিন পর তানিশা অফিসে আসবে, তুমি চিন্তা করো না। থ্যাঙ্কস আঙ্কেল। এবার আমি নিশ্চিন্ত হলাম। স্যার, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তানিশা স্যারের আপ্যায়নের ব্যবস্থা করো। আরে না না, জীবন সাহেব।
আমি নাস্তা করেই এসেছি। তানিশার বসা চলে যাওয়ার পর সবাই যে যার রুমে চলে গেল। তানিশাও রান্নাঘরে কাজ করতে করতে ভাবছে, এসব কি হলো? কি থেকে কি হলো? আর বাবাই বা কি ভাবলো কিছুই বোঝা যাচ্ছে না। এখন কি হবে সেটা ভেবেই তানিশার ভয় ভয় করছে। না জানি এবার কি ঘটতে যাচ্ছে উপলনুড়িতে। দুপুরবেলা রান্না শেষ হলে সবাই খেতে বসলো একসাথে। তানিশা, জীবন, আর জীবনের বাবা মা। খাওয়ার ফাঁকে ফাঁকে এটা ওটা নিয়ে কথা বলছে জীবন। গতকালের মিটিং কেমন হলো, বাবার শরীর কেমন, এসব কথা বলতে বলতেই খাওয়া শেষ করে উঠল সবাই। তানিশাকে ডাইনিং টেবিল গোছাতে হাতে হাতে সাহায্য করছে জীবন। এমন সময় জীবনের বাবা ড্রয়িং রুমে সোফায় আয়েশ করে বসে ডাকলেন জীবনকে। কাজ শেষ হলে একবার আসিস জীবন। হ্যাঁ বাবা। তানিশা এক প্রকার জোর করে ঠেলে ঠুলে জীবনকে বাবার কাছে পাঠালো। জীবনের যুক্তি হলো, দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করলে তানিশার নিজেরই একটু সুবিধা হবে। আপাতত তানিশা জীবনের সাথে যুক্তি খণ্ডন করার রিস্ক নিল না। ঠেলে রান্নাঘর থেকে বের করে দিল। আর চোখ গরম করলে ইশারা করলো, আবার এখানে এলে খবর আছে। জীবনও দুষ্টু হাসি দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বাবার সামনাসামনি সোফায় বসলো। হ্যাঁ বাবা। বলো। অনেকদিন তো হলো এসেছি। আমি চাচ্ছি আজ বিকেলের দিকে বাড়িতে ফিরে যেতে। বুঝতেই পারছো বাড়ি খালি পড়ে আছে। ব্যাপারটা তো ঠিক না, তাই না? আজ বিকেলে বাড়ি ফিরবে মানে? আর কদিন হলো এসেছে, এখনই চলে যাবে কেন বাবা? সারা জীবন তো আর এখানে থাকবো না বাবা। বাড়ি তো ফিরে যেতেই হবে। তা একদিন আগে যাই, বা একদিন পরে। তুমি কি যাওয়ার ব্যবস্থাটা করে দিবে আজই? বাবা, আমাদের কি কোন ভুল হয়ে গেছে? তুমি কি রাগ করেছো আমার উপরে, বা তানিশার উপরে? আরে, এখানে রাগের প্রশ্ন আসছে কেন? বাড়িতে অনেক কাজ জমা হয়ে আছে। তুমি ব্যবস্থা করে দিবে, নাকি আমি নিজেই? না না বাবা, কি বলছো এসব? তাহলে ব্যবস্থা করো। আমরা ব্যাগ গুছিয়ে নিই। চলো জীবনের মা, কাপড় চোপড়া গুছিয়ে নাও। আমরা ফিরবো একটু পর। উপল নুড়ি ছাড়ার সময় এসেছে। জীবনের বাবা নিজেদের রুমের দিকে পা বাড়ালো। জীবন ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকালো। মাও জীবনের চোখে বিষণ্ণতা দেখে কিছু বলতে যাবেন, এমন সময় আবার ডাক পড়ল। কই গো জীবনের মা, জিনিসপত্র গুছিয়ে নাও, নয়তো দেরি হয়ে যাবে যেতে যেতে। জীবনের মা তাড়াতাড়ি রুমের দিকে যেতেই জীবন থ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো মতে নিজেকে সামনে সামনের দিকে তাকাতেই দেখতে পেল তানিশা ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। জীবন কয়েক পা এগিয়ে এসে তানিশার সামনে দাঁড়াতেই তানিশা কান্নায় ভেঙে পড়ল। জীবন তানিশার মুখটা তুলে ধরল। বাবা চলে যাচ্ছে কেন? আমি আবার কি কিছু করেছি? বাবা কি আমার উপরে রাগ করে চলে যাচ্ছে? তানু, প্লিজ আর কেঁদো না। শোনো না, তুমি বাবাকে বারণ করো না যেতে। প্লিজ, শান্ত হও একটু প্লিজ। আমি দেখছি কি হয়েছে। জাস্ট রিল্যাক্স। তানিশা জীবনের সামনে থেকে সরে রান্নাঘরে চলে গেল। সেখানেই ফ্লোরে ধপ করে বসে একমনে কাঁদছে। জীবনও কি করবে ভাবতে ভাবতে বাবার কাছে ফিরে এলো। গিয়ে বেচারা আরো অবাক। বাবা মা দুজনের অলরেডি ব্যাগ গোছানো শেষ। জীবনকে দেখে জীবনের বাবা হাতে ব্যাগ ধরিয়ে দিলেন। চলো, যাওয়ার সময় হয়ে গেছে। এই যে জীবনের মা, চলো। বাবা, আর কয়েকটা দিন থাকো, এখনো পুরোপুরি সুস্থ। আরে বাবা, ছুটি কাটানো তো অনেক হলো, এবার একটু বাড়ির দিকে, কাজকর্মের দিকে মন দিতে হবে নাকি? আবার তোমাদের উপল নুড়িতে আসবো সময় করে, এখন আর দেরি করা ঠিক হবে না। মেলা কাজ পড়ে আছে, চলো। বাবা, কি হয়েছে বলো না প্লিজ। কেন এমন মুড করে?
উফ অফ, এই ছেলেটা একটা কথা একবারে বোঝে না কেন? বলছি তো বাবা, আমার নিজের কিছু কাজ বাকি আছে। তোমার বউ কোথায়? সে কি আসবে না? আমরা তো চলে যাচ্ছি। তানিশা। তানু। বাবা ডাকছে। জীবনের কথাটা শুনে তানিশা তাড়াহুড়ো করে ফ্লোর থেকে উঠে ভালো করে চোখ মুখ মুছে ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। জীবন ব্যাগ হাতে নিয়ে ঠিক উপল নুরির মেইন ডোরের সামনে চলে এসেছে। আর পিছন পিছন জীবনের বাবা মা। তানিশা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে শাশুড়িকে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। জীবনের মা তানিশার চোখ মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। কাঁদিস না মা, আমরা শীঘ্রই আবার আসবো। নিজের খেয়াল রাখবি কিন্তু। হুম মা। তানিশা শাশুড়িকে সালাম করে উঠে দাঁড়িয়ে দেখল জীবনের বাবা ওর সামনে এসে দাঁড়িয়েছে। বাবা, এই কয়টা দিন অনেক জ্বালিয়েছি তোমাদেরকে। এখন একটা কাজ পড়ে গেছে তাই চলে যাচ্ছি। আবার আসবো সময় করে। এটা রাখো। জীবনের বাবা কিছু টাকার নোট তানিশার হাতে গুঁজে দিয়ে গাড়ির দিকে পা বাড়ালেন। তানিশা একবার হাতের দিকে আরেকবার শ্বশুরের দিকে তাকালো। বাবা, যাবেন না প্লিজ। জীবনের বাবা তানিশার কথাটা শুনলেন কি না বোঝা গেল না, গিয়ে গাড়িতে উঠে বসলেন। জীবনের মাও গাড়িতে গিয়ে বসলে ড্রাইভার ধীরে ধীরে গাড়ি নিয়ে উপল নুড়ির গেট পার করে জোরে গাড়ি ছুটালো। জীবন আর তানিশা দুজনেই দাঁড়িয়ে রইল উপল নুড়ির দরজার সামনে। রাতের বেলা জীবন তানিশার চুলে মাথায় হাত বুলিয়ে ডাকছে। তানিশা সেসবে পাত্তা না দিয়ে বিছানায় মুখ ডুবিয়ে ফোপাচ্ছে। আর না পেরে শেষ পর্যন্ত জীবন জোর করেই তানিশাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরেছে। তানিশাও জীবনের কাছ থেকে সরার জন্য চেষ্টা করতে লাগলো। তানু। আরে বাবা, এমন করছো কেন? তুমি ছাড়ো আমাকে। বাবা চলে গেল, তুমি একবারও বাবাকে আটকানি কেন? আরে, বাবা বলেছে আবার আসবে। ঘোড়ার ডিম আসবে। তুমি বলেছ সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ঠিক হয়নি। উল্টো বাবা আরো রাগ করে চলে গেছে। তুমি ওনাকে যেতে আটকাওনি। তুমি খুব 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 খারাপ। আচ্ছা বাবা ঠিক আছে, আমি খারাপ। এখন একটু কান্নাকাটি বন্ধ করে খেয়ে নাও। খাবো না খাবো না খাবো না আমি। তুমি খাও গিয়ে। ছাড়ো আমাকে। তানু। আরে পাগলি, এত কাঁদলে শরীর খারাপ করবে তো। শোনো না। এই। তানিশা জীবনের বুকে মাথা রেখেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল এক সময়। তানিশা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে জীবন তানিশাকে বুকে টেনে নিয়ে নিজে শুয়ে পড়ল। সারাদিন কেঁদে কেটে কি একটা অবস্থা হয়েছে মেয়েটার চেহারার। জীবন আলতো করে তানিশার কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিল। বুক চিরে শুধু ছোট্ট একটা দীর্ঘশ্বাস বের হলো জীবনের। কি ভেবেছিল আর কি হলো। উপল নুরির যেন আজ নিজের শূন্যতাটা অনুভব করছে। এতদিনের শোরগোল শেষে আজ একটা নীরবতা ছেয়ে গেছে উপল নুরিতে। আবার কবে আগের সেই হাসি, আনন্দ, দুষ্টু মিষ্টি ঝগড়া ফিরে আসবে উপল নুরিতে। কে জানে। সকালবেলা জীবনের ঘুম ভাঙল মোবাইলের রিংটোন শুনে। স্ক্রিনে বাবার নাম দেখে তাড়াতাড়ি রিসিভ করে মোবাইলটা নিজের কানের কাছে ধরল জীবন। কথা বলা শেষ কলটা কেটে যেতে 2 মিনিট থ হয়ে রইল জীবন। কি হলো ব্যাপারটা কিছুই বুঝল না। বিছানার দিকে চোখ পড়তেই ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটে উঠল জীবনের। তানিশা একেবারে গুটিসুটি হয়ে জীবনের বুকের সাথে ঘেঁষে ঘুমিয়ে আছে। রাতে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেছে পাগলিটা। কিছুই খায়নি। তানিশা খায়নি কিছু, কথাটা মনে পড়তেই তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠল জীবন। ফ্রেশ হয়ে এসে চলে গেল রান্নাঘরে। তানিশার ঘুম ভাঙতেই পাশে জীবনকে না দেখে উঠে বসল। জীবন ওকে না জাগিয়ে অফিসে চলে যাওয়ার মানুষ না, তাহলে গেল কোথায় লোকটা? কথাটা চিন্তা করে শোয়া থেকে উঠে আড়মোড় ভেঙে বিছানায় উঠে বসল তানিশা। ধীর পায়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। মাথাটা ঝিমঝিম করছে বলে মাথায় বেশ কিছুক্ষণ পানি দিয়ে চুল ভিজিয়েছে। এখন টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে খেয়ালই করেনি জীবন রুমে বসে আছে।
তানিশা একদম টাওয়ালে মাথা ঢেকে ভেজা চুল মুছছে দেখে জীবন উঠে এসে তানিশার কোমর পিছিয়ে নিজের কাছে টেনে নিয়ে তানিশার হাত থেকে টাওয়ালটা নিয়ে নিজেই মুছে দিতে শুরু করলো। তানিশাও একটু চমকে গিয়েছিল জীবনের স্পর্শে, কিন্তু বাধা দিল না। তানিশার চুল মুছে দিয়ে জীবন টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেললে তানিশা রাগী চোখে তাকালো। এই ভেজা টাওয়াল বিছানায় ফেলছো কেন? মুখ ধুতে গিয়ে চুল ভেজালে কি করে ম্যাডাম? মাথাটা ঝিমঝিম করছিল, তাই একটু মাথায় পানি দিয়েছি। তুমি বসো, আমি টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে আসছি। দেখি ব্রেকফাস্টে কি বানানো যায়। আরো 7 দিন রাত না খেয়ে কাঁদো ফাজিল মেয়ে। ওহ। তানিশা জীবনের কথায় মুখ বাঁকিয়ে ভেজা টাওয়ালটা হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। কখনো শ্বশুর বাড়িতে ফেরা হবে কিনা ওর কে জানে। একটু পরই টের পেল জীবন ওকে প্যাটাকোলা করে তুলে নিয়েছে। তানিশা জীবনের গলা জড়িয়ে চুপ করে রইল। এই পাগলটাকে কিছু বলাটাই বৃথা। সে তার নিজের মতোই পাগলামি করবে। জীবন তানিশাকে বিছানায় বসিয়ে দিয়ে খাবারের প্লেট হাতে নিয়ে মুখের সামনে খাবার এগিয়ে দিল। তানিশা এবার বেশ অবাক হলো। এই এসব কি? আমি নাস্তা বানাতে আসছিলাম তো। কথা না বলে চুপচাপ খাও। কখন করলে এত সব? এত সব কই দেখছো? ডিম পোচ করেছি, ব্রেড পেলাম, টোস্ট করে নিলাম আর কফি। এমন কি বলো? তবু তোমাকে না খেতে বললাম। এত কথা বলো না তুমি। হা করো তো। সারাদিনটা তানিশা আর জীবনের কাটলো খুনসুটিতে। তানিশার সব কাজে আজ বাবারা দিচ্ছে জীবন। তানিশা বিরক্ত হলেও সেটাকে পাত্তা দিচ্ছে না জীবন। শুক্রবার আজ, সুতরাং অফিসে যাওয়ার প্যারা নেই। সুতরাং দিনটা নিজের মতো পাগলামি করে কাটানোই যায়। দুপুরে দুজনে একসাথে দুষ্টুমি করে রাতে রাতে অনেক দেরি হয়ে গেছে, তাই খেতেও দেরি হলো। খাওয়া শেষ করে রুমে এসে তানিশাকে জোর করে টেনে বুকে জড়িয়ে নিয়েছে জীবন। এখন একটু ঘুমাতেই হবে। তানিশাও আর কি করবে, শেষমেশ ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে তানিশার ঘুম ভাঙতেই দেখলো জীবন আলমারি থেকে তানিশার একটা একটা করে শাড়ি বের করে দেখছে আর বিরক্ত হয়ে আবার রেখে দিচ্ছে। জীবনের এমন কাজে তানিশা পুরোই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। উঠে এসে জীবনের পাশে দাঁড়ালো। এই, তুমি কি পাগল হয়ে গেছো? শাড়িগুলোর এই অবস্থা করছো কেন? ও, তুমি উঠে গেছো? তানু তুমি নিজেই সিলেক্ট করো কোনটা পরবা শাড়ি। আমার তো মাথা ঘুরছে। কোনটা পরবো মানে? আমরা একটু বাইরে যাব, তুমি মিষ্টি দেখে একটা শাড়ি পরবা, আমি তোমার সাথে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি। পাগল হয়েছো তুমি? আমি কোথাও যাব না। উফ অফ, বেশি কথা বলো সব সময়। বাবাদের ওখানে যাব। না, আমার আজ যেতে ইচ্ছে করছে না। অন্য কোনোদিন দুপুরবেলা যাব। এভাবে না বলে গেলে কেমন দেখাবে? উহু, উফ অফ। মেয়েটা, এই রেডি হতো, তাড়াতাড়ি করো। আমি এত শত কিছু শুনছি না। এই লাল শাড়িটা পরো। আজব, আজই কেন যেতে হবে? আমি যেতে চাইছি তাই। উফ অফ, হ্যাঁ তো। তানিশা বিরক্ত হয়ে জীবনের হাতের শাড়িটা নিয়ে পরে রেডি হলো। জীবন তানিশার বিরক্ত মুখটা দেখে মিটিমিটি হাসে। নিজেও রেডি হয়ে নিয়ে তানিশাকে নিজ হাতে সাজিয়ে দিল হালকা সাজে। তানিশা ভ্রু কুঁচকে জীবনের দিকে তাকালো। এই কি ব্যাপার বলো তো? মায়ের বাসায় যাচ্ছি নাকি অন্য কোথাও? এত সাজগোজ করার কি হলো? কিছু হয়নি। নিজেদের বাসায় একটু সাজগোজ করে গেলে তো আর সমস্যা নেই, তাই না ম্যাডাম? তানিশা আর কিছু বলার আগেই জীবন বাজাকলা করে তানিশাকে তুলে নিয়ে বেরিয়ে এলো উপল নুড়ি থেকে। আস্তে করে বসিয়ে দিল ড্রাইভারের পাশের সিটে। আর নিজে এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল।
বাইরের আবছা আলোয় রাস্তাটা চিনতে তানিশার কয়েক মিনিট লাগলো। যখন বুঝতে পারলো ওর বাবার বাড়ির রাস্তা এটা না, তখন জীবনের দিকে তাকালো। লোকটা এখন মিটিমিটি হাসছে দেখে তানিশা আরো অবাক। অনেকবার জিজ্ঞেস করলেও কোথায় যাচ্ছে বলল না জীবন। শুধু কথা একটাই, গেলেই দেখতে পাবে। তানিশাও গাল ফুলিয়ে বসে রইল। গন্তব্যে পৌঁছানোর পর জীবন যখন গাড়ি থেকে নেমে তানিশার জন্য গাড়ির দরজা খুলে ধরলো, তখন তানিশা বের হয়ে সামনে তাকিয়েই চমকে উঠল। এতক্ষণ রাগ করে মাথা নিচু করেই বসেছিল, তাই খেয়াল করেনি কোথায় এসেছে বা কোন পথে যাচ্ছে ওরা। এখন বাড়ির সামনে নেমে আর এত আলোয় আলোয় বাড়িটা সাজানো দেখে পুরোই থমকে গেল তানিশা। বহুদিন পর শ্বশুর বাড়িতে এসেছে। বাড়িটা এত সুন্দর করে লাইটিং করা কেন কে জানে? কোন কি অনুষ্ঠান আছে বাড়িতে? জীবনের কোন ভাই বা বোনও নেই যার বিয়ের জন্য বাড়ি এভাবে সাজানো হতে পারে? তাহলে? তানিশা চমকে দাঁড়িয়ে আছে দেখে জীবন তানিশার চোখের সামনে তড়ি বাজালো। তানিশা একবার বাড়ির দিকে আরেকবার জীবনের দিকে তাকাচ্ছে অবাক হয়ে। কি ম্যাডাম, সারপ্রাইজ? আমরা বাড়িতে বাড়িতে এসেছি। তুমি আমাকে আগে বলনি কেন বাড়ি আসছি? ইস, এভাবে? হা হা, বললে কি পার্লার থেকে সাজুগুজু করে আসতে? জীবন, কি গো বউ, বলো, বাড়িতে কি কোন প্রোগ্রাম আছে? এত লাইটিং কেন? ওমা, তুমি জানো না? দেখলে না কাল বাবা মা কেমন তাড়াহুড়ো করে ফিরে এলো। বুঝতে পারোনি? কি বুঝতে পারিনি? আরে বাড়িতে বিয়ে হবে আজ। বিয়ে? কার? ওমা, আর কার? আমি বাবা মায়ের একটা মাত্র ছেলে, আমারই বিয়ে। বউ নিয়ে আলাদা থাকি, কিন্তু বাবা মায়ের দেখাশোনা করার জন্য তো একজন লাগে। কি? হ্যাঁ সত্যি, বাবা তো সকালেই কল করে রাজি করিয়েছে আমাকে। ভাবলাম আমি তো বাড়িতে থাকি না, অন্তত এখানে একটা বউ থাকলে মাঝে মাঝে যাওয়া আসা করা গেল। অসভ্য ছেলে, আমার সাথে মশকারি করো তুমি? আরে বাবা, মশকারি করার কি হলো? তুমি হাজার হোক আমাকে এত ভালোবাসো, আমিও এত ভালোবেসে তোমাকে বিয়ে করলাম। তোমার জানার একটা অধিকার আছে না? তাই তো বাবা বলল তোমাকে নিয়ে আসতে। তুমি ভীষণ খারাপ। কি সব বলছো এগুলো? আরে, কাঁদছো কেন? কি মুশকিল? চলো আমার নতুন বউ দেখতে যাবা। অনেক মিষ্টি দেখতে বউটা। অসভ্য, বেহায়া, শয়তান, ফাজিল। তুমি আমাকে নতুন বউ দেখাবা না? খুন করে ফেলবো বলে দিলাম। হায় রে, সত্যি কথার ভাত নেই। নিষ্ঠুর দুনিয়া। জীবন, তুই আমার মায়ের সাথে কি বলছিস? আমার মাকে কাঁদাচ্ছিস কেন? কণ্ঠটা শুনে তানিশা সামনের দিকে তাকিয়ে একটা বর্ষর ধাক্কা খেল। একবার জীবনের দিকে, আরেকবার সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকাচ্ছে। দুজনেই তানিশার দিকে তাকিয়ে হাসছে, আর তানিশা তাদের দুজনের হাসি মুখ দেখে তানিশা পুরোই বেকুব বনে গেল। জীবনের সাথে কথা বলতে বলতে কখন বাড়ির দরজার সামনে চলে এসেছে সেই হুঁশ নেই তানিশার। জীবনের বাবার বলা কথাটা শুনে আর ওনার মুখের হাসি দেখে তানিশার সব ওলটপালট লাগছে। যে মানুষটার মুখে একটু হাসি ফোটানোর জন্য ও এতদিন মরিয়া হয়েছিল, সেই মানুষটা আজ নিজে থেকে তানিশার মা বলে ডাকছে। ব্যাপারটা যে স্বপ্ন নয়, বাস্তব, সেটা বুঝতেই বেশ কিছুটা সময় লাগলো তানিশার। হা করে তবু শ্বশুরের দিকে তাকিয়েছিল তানিশা। জীবনের বাবা সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই তানিশা তাড়াহুড়ো করে শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করলো। এই প্রথমবার উনি বিরক্ত না হয়ে তানিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন। তারপর জীবনের কান টেনে ধরলেন। আহ, বাবা, কি করছো? বউয়ের সামনে আমার প্রেস্টিজ পাঞ্চার করছো? এটা কোন কথা হলো? তোর বউ আমাকে সালাম করলো, তুই করলি না কেন?
আমি তোর বাপ লাগি না বেটা? আরে বাবা, তুমি তো আমার বন্ধু। বন্ধুকে কেউ সালাম করে, তাও আবার পায়ে হাত দিয়ে? কি বললি? হারামজাদা, আমার ডায়লগ আমারে চিপকাও। আজ তোমার হচ্ছে, দাঁড়াও না। বাবা, প্লিজ কানটা ছাড়ো। এভাবে কান টেনে লম্বা করে দিলেই কিন্তু ভবিষ্যতে আমার মেয়েগুলোর বিয়ে দিতে পারবো না। তখন বসায়া বসায়া খাইও। আমি জানি না, একটা মেয়ের মুখ দেখাতে পারলি না বেটা, আবার বলিস মেয়েগুলো। আরে দেখবা দেখবা, এবার কানটা ছাড়ো। ছাড়লাম এইবার। কিন্তু তোর তো আবার বিয়ে করার শখ লাগছে না? দাঁড়া, তোর আজকে ব্যবস্থা করতেছি। কই গো জীবনের মা, দেখো তোমার জোড়া মানিক ফিরে এসেছে। জীবনকে বাবার সাথে কখনো এত ফ্রি কথাবার্তা বলতে দেখেনি তানিশা। এখন উনাদের বাবা ছেলের কথাবার্তা শুনে বেচারি পুরোই থ হয়ে গেল। বাড়িতে কিসের অনুষ্ঠান, কেন এত সাজ, কিছুই বুঝতে পারছে না। তার উপরে এদের দুজনের রসিকতা, সবকিছুই গোলমেলে লাগছে তানিশার কাছে। জীবনের মা এলে সবাই মিলে বাড়িতে ঢুকে আরো অবাক হলো তানিশা। বড় হলরুমটায় ছোটখাটো স্টেজের মতো করা হয়েছে, আর সামনে বেশ অনেকগুলো চেয়ার পাতা। তানিশাকে দেখেই সেখান থেকে কয়েকজন এসে তানিশাকে জড়িয়ে ধরল। এতক্ষণে তাদেরকে দেখে আরো একবার আকাশ থেকে পড়ল তানিশা। সামনে দাঁড়ানো তানিশার মা, বাবা, ভাইয়া, ভাবি। কিছু বুঝে ওঠার আগেই ভাবি তানিশাকে আর জীবনের বাবা আর কয়েকজন মিলে জীবনকে দুটো আলাদা রুমে নিয়ে গেল। বেচারা জীবন বহু কথা বলে বাবাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে শুনে তানিশা হেসে ফেলল। কিন্তু জীবন ছাড়া পেল না। তানিশাও ভাবিকে বহুবার জিজ্ঞেস করলো কি হচ্ছে, সবাই এই বাড়িতে কেন। কিন্তু ভাবি সেসব পাত্তাও দিল না, জবাবও দিল না। ভাবি শুধু মিটি মিটি হেসে তানিশাকে টুকটুকে লাল একটা বেনারসি পরিয়ে সাজিয়ে দিল। সাজ কমপ্লিট হলে তানিশাকে নিয়ে বসানো হলো হলরুমের ছোট্ট স্টেজে। একটু পরে জীবনকেও এনে সবাই মিলে বসিয়ে দিল তানিশার পাশে, একেবারে বরের সাজে। তানিশাকে নতুন বউয়ের বেশে দেখে জীবন হা হয়ে গেল, কিছু বলতে পারল না। তানিশাও অবাক হয়ে সবকিছু দেখছে। জীবনের বাবা কোথা থেকে একজন কাজেও নিয়ে এসেছেন। বিয়ে পড়ানো হয়ে গেলে তানিশা আর জীবন উঠে এসে সবাইকে সালাম করল। জীবনের বাবাকে সালাম করলে উনি দুজনকেই দোয়া করলেন। তারপর তানিশার মাথায় হাত রেখে চুলে হাত বুলিয়ে দিলেন। বুড়ো বাপটা তোকে অনেক কষ্ট দিয়েছে মা, বাপটাকে মাফ করে দিস। না বাবা। কি বলছেন? বলতে দে মা, আজ বলতে দে। জীবন পছন্দ করে তোকে বিয়ে করেছে বলে তোর উপরে এতদিন রাগ ঝেড়েছি। তোর ছোটখাটো খুঁটিনাটি সব কাজেই তোর খুঁজেছি। কি করব বল? বুকের ভিতরে একটা ভয় ছিল। আজকাল কত পরিবারই তো দেখছি, বাইরে থেকে একটা মেয়ে এসে এতদিনের সাজানো সংসারটা একেবারে নষ্ট করে দেয়। তাই তুই যে পরিবারটাকে এক করে চলতে চাস, তোর সে চাওয়াটা আমার চোখেই পড়েনি। কথায় কথায় উঠতে বসতে অপমান করেছি। মনে হচ্ছিল আসলেই তুই আমার সংসারটাকে তছনছ করে দিচ্ছিস। আর সেদিন যখন শুনলাম তুই আলাদা বাড়ি কেনার কথা বলছিস, রাগটা সামলাতে পারিনি রে মা। সরি বাবা। আমি শুধু চেয়েছিলাম ছুটির দিনগুলোতে আমরা সবাই মিলে বাড়িতে গিয়ে হাসি আনন্দ করব, সমস্ত কাজের প্যারা ভুলে। আপনাকে কষ্ট দিতে চাইনি। না রে মা, আমি সরি। তোর বসের কথা শুনে এত অবাক হয়েছি বলার মতো না। তুই শুধু আমাদের কথা ভেবে নিজের এতদিনের চাকরিটা ছেড়ে দিতেও ভাবিসনি। এই যে আমি আসার সময়ও তুই কেঁদে কেঁদে হয়রান হচ্ছিলি। কি করব বল? আমার মাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে হতো যে। বাবা। হ্যাঁ মা, এতদিনের এত খারাপ ব্যবহারের জন্য সরি মা। আর তোর উপর নুড়িতে আমরা যাব, প্রতি সপ্তাহেই যাব। উপল নুড়ি হবে আমাদের হলিডে হাউস। থ্যাংক ইউ বাবা।
তানিশা আর জীবন দুজনেই একসাথে বাবাকে জড়িয়ে ধরল। তানিশার এতদিনের পরিশ্রম আর জীবনের এতদিনের ধৈর্য আজ সার্থক হয়েছে। বাবার মনে যে চাপা ক্ষোভটা ছিল সেটাও আজ ওরা জয় করে নিয়েছে নিজেদের চেষ্টা দিয়ে। কথায় আছে, মন থেকে চাইলে সবই পাওয়া যায়। তাই হয়তো ওদের মনের জোরের কাছে বাবার এই অযাচিত ভয়টা হেরে গিয়ে জিত হয়েছে ভালোবাসার। এক সপ্তাহ পর, সপ্তাহ খানিকের শূন্যতার পর উপলনুড়িতে আজ প্রাণের উৎসবে মেতেছে সবাই। সারাদিন জীবন, তানিশা, বাবা, মা, তানিশাদের বাড়ির সবাই মিলে মিশে রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, আর হাসি ঠাট্টা তো আছেই। এসব করতে করতে রাতও গভীর হয়েছে অনেক। জীবন একবার ইশারায় তানিশাকে ডেকে রুমে এসে শুয়ে আছে। এদিকে মেয়েটার আসার নামও নেই। মেজাজ খারাপ করেই শুয়ে আছে জীবন। আজ আসুক, মজা দেখাবো। তানিশা রুমে এসেছে টের পেয়ে কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। তানিশা পা টিপে টিপে রুমে এসে দরজা বন্ধ করে দেখল জীবন শুয়ে আছে। ভাবল জীবন হয়তো ঘুমিয়ে গেছে রাগ করে। রাগ করবে নাই বা কেন? সেই কখন এসেছে লোকটা রুমে। আসার সময় ইশারায় তানিশাকেও আসতে বলেছে। কিন্তু সবাই এটা ওটা কথা বলছিল, সেখান থেকে কি করে উঠে আসবে তানিশা? লোকটা একটু বুঝেও না। তানিশা আনমনে হেসে মশারি টাঙানোর জন্য বিছানার কাছে আসতেই জীবন হুট করে তানিশাকে টেনে নিয়ে বিছানায় উঠিয়ে নিয়ে জড়িয়ে ধরল। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল যে তানিশা থতমত খেয়ে গেল। এই, তুমি ঘুমাওনি? শোনো না, এই, ঘুমাও তানিশা। রাত অনেক হয়েছে। সরি তো, এই, সবার সামনে দিয়ে। তানু, কাল সকালে অফিসে যেতে হবে। এখন একটু ঘুমাও প্লিজ। শোনো না, আমি কি বলছি। জীবন আর কিছু না বলে তানিশাকে বালিশে শুইয়ে দিয়ে হাত বাড়িয়ে বেডসাইড লাইট অফ করে দিল। তারপর আলতো করে তানিশাকে বুকে জড়িয়ে ধরে চোখ বুজল। তানিশা জীবনের বুকের উপরে থুতনি রেখে জীবনের মুখের দিকে তাকালো। এই, শোনো না গো। সরি। ইটস ওকে ম্যাডাম। ঘুমান এখন। গুড নাইট। তানিশার মনটাই খারাপ হয়ে গেল। জীবনের বুক থেকে সরে উঠে বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই জীবন তানিশার হাত ধরে একটানে নিজের বুকে ফেলে জড়িয়ে ধরল। তানিশা গাল ফুলিয়ে আর কথা বলল না। ছোটের জন্য ছটফট করতে লাগলো। জীবনও তানিশার অভিমানটা বুঝতে পেরে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরল। পাগলি, এমন করছো কেন? ছাড়ো। কই যাও? জানি না। তুমি ঘুমাও। একে তো এত দেরি করে এসেছো, এখন আবার আমাকেই রাত দেখিয়ে উঠে যাওয়া হচ্ছে। কাজটা কি ঠিক বলো? জানি না। ছাড়ো। তোমার তো ঘুমের অসুবিধা হচ্ছে, তুমি ঘুমাও। আমি না হয়। তানু, আমার রাগটা না ভাঙিয়ে নিজে রাগ দেখাচ্ছ। এটা কোন ধরনের লজিক বলো তো? লজিকের কিছু নেই। আমি তো ইচ্ছে করে দেরি করিনি। তবু যদি মানুষ এমন করে আমি কি করব? কি করবা জানো না? সেই কখন থেকে অপেক্ষা করছি বউটাকে মন ভরে আদর করব বলে। আর তিনি একে তো দেরি করে এসেছে, এসেও চুপি চুপি আমাকে আদর করে রাগ না ভাঙিয়েই। ভালো হয়েছে। এখন আবার বাচ্চাদের মতো রাগ দেখানো হচ্ছে না। তোমাকে আর দাঁড়াও না। হুহ, কুচু, সরো। ঘুমাবো। সকালে অফিসে যাব না। ঘুম ঠিক মতো না হলে তো অফিসে গিয়ে ঝিমাবো। দুষ্টুটা, আমার কথা দিও আমাকেই খোটা দেয় না। দাঁড়াও, ঘুম পাড়াচ্ছি তোমাকে। এই, ভালো হবে না বলে দিলেন জীবন। জীবন আলতো করে তানিশাকে বিছানার সাথে চেপে ধরে ঠোঁটে কামড় বসালো। তানিশাও রাগ অভিমান ভুলে জীবনের ভালোবাসায় গায়ে দিল। উপল নুরি তার একাকিত্ব ভুলে ভালোবাসার সাক্ষী হয়ে জেগে থাকলো।
এভাবেই প্রতি ছুটির দিনগুলোতে উপল নুরি দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্পে নিজের শূন্যতা ভুলে যায় আর অধীর হয়ে অপেক্ষা করে পরের ছুটির দিনের অপেক্ষায়। আর বাকিগুলোতে ভালোবাসার সাক্ষী হয়ে বাড়ির গেইটে জ্বলজ্বল করে একটি নাম, উপল নুরি। সমাপ্ত।